স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। এবার খবরের বিস্তারিত। সিলেটে গভীর রাতে টিলা ধসে প্রাণ গেল একই পরিবারের 4 সদস্যের। শনিবার রাত 2টার দিকে টিলাটি ধসে বসতবাড়ির ওপরে পড়লে মাটি চাপা পড়ে তারা মারা যান। সকালে ফায়ার সার্ভিস সহ উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করে। এদিকে নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিক 80,000 টাকা ও দাফনের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন। রাত প্রায় 2টা, অঝোরধারায় ঝরছে বৃষ্টি। হঠাৎ সিলেটের বখতিয়ারঘাটের এই টিলা থেকে বিকট আওয়াজ ও আর্তচিৎকার শুনতে পান প্রতিবেশীরা। লোকজন জড়ো হয়ে দেখেন টিলা ধসে ঘর ভেঙে মাটি চাপা পড়ে আছে মা ও 2 সন্তানের নিথর দেহ। দৃশ্যমান কেবল শরীরের মাথার অংশবিশেষ। তখনও নিখোঁজ গৃহকর্তার রমিজউদ্দিন। জামাই বউ ছেলে 2জন, মেয়ে একজন, ছেলে একজন মারা গেছে। তারা মোট 4 জন মারা গেছে। চিল্লাই কইরা যে মুখর গড় পড়ে গেছে অমুক মাটির তলে পড়ে গেছেন তারা পুরা ফ্যামিলি। তখন আমরা শুনিয়া এলাকার সব আইসি, মসজিদের মাইকো অ্যালাউন্স করা হয়েছে। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরা। 3 ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 4 জনের মরদেহ। এই টিলার উত্তর পাশে 2 বছর আগে আরেকটি ছেলে অপু পাহাড় ধসে, কিন্তু আমরা বারবার সচেতন করতেছি, কোনো লোকই নিজের গড় ছাড়তে চায় না। এটাই হচ্ছে সমস্যা, যার কারণে বড় ধরনের অকারেন্স করতেছে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক 80,000 টাকা ও দাফনের খরচের দায়িত্ব নেন জেলা প্রশাসক। ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো দাফন করার কথা জানায় পুলিশ। এটা আসলে অত্যন্ত মর্মান্তিক একটা দুর্ঘটনা। আমরা গতকালকেও কিন্তু এই এলাকায় মাইকিং করেছি যাতে মানুষজন নিরাপদে সরে যায়, এবং আমাদের কিন্তু একটা শেল্টারও রেডি ছিল। পরবর্তীতে যাতে এরকম না হয় সেক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধি সহ স্থানীয় প্রশাসনকে জানিয়েছি। গেল কদিন ধরেই টানা বর্ষণ হচ্ছে সিলেটে। টিলা ধসের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকায় মাইকিং ও সতর্কতা জারি করে প্রশাসন। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আরও 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে টানা বৃষ্টিতে বেড়েছে তিস্তা, গোমতী ও চেল্লাখালী নদীর পানি। খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারাজের 44টি জলকপাটের সবগুলো। বন্যার আশঙ্কা করছেন সেখানকার বাসিন্দারা। এদিকে বান্দরবান ও রাঙামাটিতে পাহাড় ধস ও বন্যার শঙ্কায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। টানা বর্ষণে লালমনিরহাটে তিস্তা নদীতে পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। এতে ব্যারাজের 44টি জলকপাটের সবগুলো খুলে রাখা হয়েছে। তবে আপাতত কয়েকদিন বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন। গেল বুধবার থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের চেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী, ভোগাই নদীর পানি বেড়েছে। এতে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির প্রভাবে কুমিল্লার কিছু এলাকা থেকে পানি নেমে গেলেও ভিক্টোরিয়া সরকারি কলেজে জলাবদ্ধতা আছে। তবে কমতে শুরু করেছে গোমতী নদীর পানি। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি কমলেও ফসলের ক্ষেত ও মাছের ঘের তলিয়ে আছে। ভারী বর্ষণে নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বান্দরবানে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড় ধস ও বন্যার আশঙ্কায় বিভিন্ন স্থানে খোলা হয়েছে 220টি আশ্রয় কেন্দ্র। মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে রাঙামাটিতে। দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। খোলা হয়েছে 267টি আশ্রয় কেন্দ্র। বন্ধ রাখা হয়েছে নৌযান চলাচল। আবহাওয়া অফিস বলছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগে বৃষ্টি ঝরবে আরও 2 দিন। যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় আছে, এই মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার কারণে গতকালকে সক্রিয় হয়েছে, এই সক্রিয় হওয়ার কারণে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে। বিশেষ করে আপনার সিলেট বিভাগের অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। এই বৃষ্টিটা আগামী আরও 2 দিন কন্টিনিউ করবে। তারপরে মৌসুমী বায়ু কিছুটা হলেও সক্রিয়তা কমে যাবে। পার্বত্য অঞ্চলে ভূমিধস হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। আসিফ খান, ডিবিসি নিউজ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে মৌলভীবাজারের নদ নদীর পানি। মনু নদীর তীর থেকে সার্বিক অবস্থা জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওমর ফারুক নাইম। নাইম, পরিস্থিতি কেমন দেখছেন আর কি ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন আমাদের বিস্তারিত। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন, টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে জেলার জুরি নদীর পানি বিপদসীমার 145 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সাথে আমি যেখানে দাঁড়িয়ে আছি মনু নদীর পানি বিপদসীমার প্রায় 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিপদসীমার উপর দিয়ে নদ নদীগুলো প্রবাহিত হওয়ার কারণে কিন্তু এখানকার তীরবর্তী যে জনপদ রয়েছে সেখানে একটি বন্যার আতঙ্ক কিন্তু এই মুহূর্তে বিরাজ করছে। আপনাকে জানিয়ে দিতে চাই, মনু নদী ভারতের কৈলাসহর হয়ে মৌলভীবাজার জেলার কুলাউড়া এবং রাজনগর এবং মৌলভীবাজার সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এই তিনটি উপজেলা কিন্তু মনু নদীর জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিশেষ করে প্রতি বছরই এই নদীর বিভিন্ন তীরবর্তী এলাকার ভাঙন দেখা দেয়, যার কারণে প্রতি বছরই মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় বন্যার দেখা দেয়। এই আতঙ্ক থেকে কিন্তু এখানকার মানুষ বন্যা আশঙ্কা করেছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে এবং আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সার্বিক পরিস্থিতি নজরদারি করছেন, পাশাপাশি শুকনো খাবার এবং আশ্রয়কেন্দ্র তারা প্রস্তুত রেখেছে। পাশাপাশি বলে দিতে চাই, টানা বর্ষণের কারণে কিন্তু মৌলভীবাজার জেলা শহর সহ জেলার যে বড় শহর রয়েছে সেগুলা কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছিল। এখন আজ কিছুটা বৃষ্টিপাত কম হওয়ায় আসলে জলাবদ্ধতা একটু কিছুটা কমেছে। তারপরও বৃষ্টিপাতের কারণে এখানকার জনভোগান্তি কিন্তু এখন অব্যাহত রয়েছে। পাশাপাশি এই এলাকার মানুষের দীর্ঘদিনের যে দাবি ছিল মনু নদী খনন কার্যক্রমটা অব্যাহত রাখা, পাশাপাশি এখানকার টিন সংরক্ষণ করা। দীর্ঘদিন ধরে টিন সংরক্ষণ না করায় কিন্তু মানুষ এই বন্যাগ্রস্ত হচ্ছেন এবং এই সংকট থেকে তারা সমাধান চান। ইশরাত, ধন্যবাদ। নাই চট্টগ্রামে গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। 24 ঘন্টায় 123.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রামে কয়েকদিন ধরে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। টানা বৃষ্টিতে কাতালগঞ্জে পানি জমে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ। তবে মুষলধারে বৃষ্টি হলেও নগরীর জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে এবার পানি জমেনি। অন্যান্য বছর এসব এলাকায় হাঁটু থেকে কোমর সমান পানি জমে থাকত 3 থেকে 6 ঘন্টা পর্যন্ত। 10টা থেকে দেরি হয়ে যাচ্ছে আসতে সুলভ পথ দিয়ে জলাবদ্ধতার কারণে। পানির মধ্যে ধরেন এখন গাড়ি টাড়ি চলানো যায় না। নগরের উন্নয়ন বলতে কিছু নাই, নগরের উন্নয়ন যেখানে যাবে সেখানে শুধু ফানি আর ফানি। কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ময়মনসিংহ নগরীর অধিকাংশ এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত 3 ঘন্টার বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি পর্যন্ত ডুবে যায়। বিশেষ করে সানকিপাড়া, গোলকিবাড়ি, নতুন বাজার, কৃষ্ণপুর, বলাশপুর, চরপাড়া, ত্রিশাল বাসস্ট্যান্ড ও রেললাইন বস্তি এলাকায় হাঁটু পানি জমে যায়। এতে সবচেয়ে বেকায়দায় পড়ে স্কুল কলেজের শিক্ষার্থী ও অফিসগামীরা। অনেক দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেককে কোমর পানি ভেঙে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েন বাসিন্দারা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির একদিন পর নিখোঁজ এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 2 জন হয়েছে। এখনও নিখোঁজ এক পুলিশ সদস্য ও শিশু। সকালে লক্ষ্মীপুরের রামগতির বিবিরহাটের কাছে মেঘনা নদী থেকে নারীর মরদেহটি উদ্ধার করা হয়। হাসিনা খাতুন UNHCR-এর স্বেচ্ছাসেবক হিসেবে ভাষাঞ্চল রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন। ট্রলারে তার স্বামী মোহাম্মদ তারেক এবং তাদের 4 বছরের শিশু তামিমও সঙ্গে ছিল। তারেককে উদ্ধারের পর নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু তাদের ছেলে তামিম নিখোঁজ। এর আগে শনিবার বিকেলে হাতিয়ার মেঘনা নদীতে ঝোড়ো বাতাস ও ঢেউয়ের তোড়ে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। মৌলভীবাজারের কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নামে এক যুবক নিহত হয়েছেন। তার মরদেহ বর্তমানে ভারতের কৈলাসহর হাসপাতালে আছে বলে জানান কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ। 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ASM জাকারিয়া জানান, লোকমুখে হত্যার ঘটনা শুনেছেন, তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং অভিযোগ করেনি কেউ। এছাড়া বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে কিছু জানানো হয়নি বলে জানান তিনি। নওগাঁয় সড়ক সংস্কারের কয়েকদিনের মাথায় উঠে গেছে রাস্তার পিচ কার্পেটিং। ঠিকাদার নিম্নমানের কাজ করায় সড়কের এমন দশার অভিযোগ স্থানীয়দের। তবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED একে সামান্য সমস্যা আখ্যা দিয়ে এর দায় চাপিয়েছে বৃষ্টির ওপরে।
হাতুড়ি, বাটাল বা কোনো যন্ত্র দিয়ে নয়, এভাবেই হাত দিয়ে তুলে ফেলা যাচ্ছে রাস্তার কার্পেটিং। প্রায় 51 লাখ টাকা ব্যয় সংস্কার হওয়া এই রাস্তার এখন এই হাল। বহু বছরের পুরনো নয়, মাত্র এক সপ্তাহ আগে নওগাঁর বদলগাছি উপজেলার হাশিমপুর গ্রামের এই সড়ক সংস্কার করে মতিউর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়রা বলছেন, কাজ শেষে রাস্তা ব্যবহারের জন্য খুলে দেওয়ার পরই তারা দেখছে কার্পেটিং উঠে যাচ্ছে রাস্তার। নিম্নমানের কাজই এর জন্য দায়ী বলছেন তারা। শুধু খালি পিস ঢালে দিয়ে চলে গেছে, এই যে মুরগি হাঁসে তুলে বেরিয়েছে এখনই দিয়ে চলে গেল। হাত দিয়ে উঠে যাচ্ছে, ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে উঠে যাচ্ছে। নিচে কোনো তেল নাই, কোনো আটা, কোনো কিছুই নাই, শুধু ওনারা পিস দিয়ে চলে গেছে। এ বিষয়ে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি হননি। তবে নিজেদের ভুল স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্মকর্তা বলছেন, যে স্থানে সমস্যা হয়েছে তা পুনরায় সংস্কার করে দেয়া হবে। ওইখানে ব্যাপার হচ্ছে কি, আমরা কাজ করতে করতে ওই লাস্টের দিকে বৃষ্টি হওয়ার কারণে সামান্য জায়গা হয়েছে আর কি। হ্যাঁ, ওরা আমরা ঠিক করে দিচ্ছি। যেটুকু সমস্যা আমরা ওরা তো অবশ্যই ঠিক করে দেবো। ঠিক না হলে আমাদের বিলও দিবে না ভাই, বুঝতে পারছেন? আপনাদের যদি কথা বলেন শুনেন সমস্যা, আপনাদের এই সমস্যা নিয়ে যেটা করতে যাচ্ছে। নওগাঁর বদলগাছি উপজেলার 730 মিটার সড়কের বরাদ্দ দেওয়া হয়েছিল 50,94,873 টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। গতিসীমা না মানায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে বাড়ছে দুর্ঘটনা, একই সাথে বেড়েছে প্রাণহানি। যাত্রীদের অভিযোগ, অদক্ষ চালকদের অসুস্থ প্রতিযোগিতাই দুর্ঘটনার অন্যতম কারণ। আর চালকদের দাবি, সড়কে যানবাহনের চাপে বাড়ছে দুর্ঘটনা। নিয়ন্ত্রণে নানা কার্যক্রমের কথা বলছে হাইওয়ে পুলিশ। ঘন্টায় সর্বোচ্চ গতিসীমা নির্ধারিত 80 কিলোমিটার, অথচ 90 থেকে 120 কিলোমিটার গতিতে ছুটছে গাড়ি। এতে বাড়ছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ। এক্সপ্রেসওয়ের মাদারীপুর অংশে গত 2 বছরে অর্ধশত সড়ক দুর্ঘটনায় মারা গেছে অন্তত 40 জন, আহত কয়েকশো। ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের জাজিরা থেকে ফরিদপুরের ভাঙা অংশে রয়েছে 2টি হাইওয়ে থানা। সেখানে প্রতি মাসে অন্তত 600 মামলা হচ্ছে। যাত্রীদের অভিযোগ, চালকদের ঘুমের ঘাটতি আর অসুস্থ প্রতিযোগিতার কারণেই বাড়ছে দুর্ঘটনা। অতি দ্রুত আমরা চালাতে চাই, আমরা স্পিডের যে লিমিটটা এটা আমরা মানতে চাই না। যখন গাড়ি চালাই ঘুম আসে। ড্রাইভার এবং সুপারভাইজার, হেল্পার এরা প্রশিক্ষিত না হওয়ার কারণে অ্যাক্সিডেন্টগুলো আরো বেশি হয়। চালকদের দাবি, যাত্রীদের চাপে অতিরিক্ত গতিতে গাড়ি চালান অনেকে। এছাড়া নবীন চালকদের অভিজ্ঞতার অভাবও দুর্ঘটনার অন্যতম কারণ। আমি যদি গাড়িটা 80 স্পিডে চালাই, আমার যাত্রীরা আমার পিছন দিয়ে বকাবকি করে। বড় রাস্তা তো দেখা যাচ্ছে উল্টাপাল্টা চালায়, ভাবে ডাইল হয়, ওই পরিবহন তো চার উপরে থাকে, জ্যামেরা দেয়। অদক্ষ কিছু চালক আছে, এই চালকদের কারণে এই দুর্ঘটনাগুলি ঘটতেছে। দুর্ঘটনা রোধে টহল বাড়ানোর কথা বলছে হাইওয়ে পুলিশ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা। এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা রোধকল্পে আমরা নিয়মিত ওভার স্পিডের মামলা দিয়ে থাকি। যদি আরেকটু সচেতন হতো চালকরা কিংবা যারা যাত্রী সাধারণ আছে, তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। হাইওয়ে পুলিশ শুধু আর্থিক জরিমানার মধ্যেই সীমাবদ্ধ থাকায় কমছে না দুর্ঘটনার হার। অকালে প্রাণ হারাচ্ছে মানুষ, হাত পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক। 10 বছরে শেষ হয়নি কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প। তবে প্রকল্পের জন্য এরই মধ্যে জমি অধিগ্রহণ হয়েছে 1,500 একর, যার টাকা বুঝে পাননি জমির মালিকরা। ক্ষতিপূরণ বাবদ 57 কোটি টাকা ব্যয় ধরা হলেও বিতরণ হয়েছে মাত্র 10 কোটি টাকা। 2300 মানুষ প্রকল্প এলাকায় ফসল ফলাতে পারছেন না, এমনকি এজন্য কোনো ধরনের ক্ষতিপূরণও পাচ্ছেন না। নামে মাত্র বরাদ্দ আসায় দ্বিতীয় পর্যায়ে টাকা ফেরত পাঠিয়েছেন জেলা প্রশাসক। সব মিলিয়ে এক দুর্বিষহ অবস্থায় কপোতাক্ষ নদের মানুষ। কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণে সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাখিমারা বিলে জোয়ারধার বা টিআরএম স্থাপনের প্রকল্প নেয় সরকার। 262 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়নে প্রথম পর্যায়ে 2015 সালের জুলাই থেকে 2021 সালের এপ্রিল মাস পর্যন্ত 6 বছরে 1562 একর জমি অধিগ্রহণ করা হয়। সে সময় জমির মালিকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ 2 পর্যায়ে 56 কোটি টাকা প্রতিশ্রুতি দেওয়া হলেও জমির মালিকরা প্রথম 2 বছরই কেবল অর্থ পেয়েছেন। সে অর্থের পরিমাণ মাত্র 10 কোটি টাকা। 10 বছর ধরে নিজ জমিতে ফসল না ফলাতে পেরে এবং একই সাথে
প্রতিশ্রুত টাকাও না পেয়ে নিঃস্ব মালিকরা। অন্য এলাকার লোকেদের জলগ্রস্ততে তারা উদ্ধার হয়েছে, কিন্তু আমাদের ক্ষতি হয়েছে। আমাদের জমিদারদের আছে, জমির মালিক যারা, তারা কোনো টাকা পয়সা কিছুই পায়নি। 9-10 বছর আমরা এই আড়ির টাকার ভিতরে 2 বছরের টাকা পাইছি, আর বাদ বাকি টাকা আমরা এই পর্যন্ত পাই নাই। তা সরকার বাহাদুরের কাছে আমাদের বর্তমান দাবি, আমাদের বিগত 5 বছরের হারি প্রদান করে যাতে আবার নতুনভাবে টিআরএম প্রকল্প চালু হয়। 60 থেকে 70 লক্ষ মানুষের জীবন ফিরিয়ে আনার জন্য দাবি রাখছি সরকারের প্রতি। যখন পাওয়া যায়নি প্রথম পর্যায়ের অর্থ, তখন শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়। দ্বিতীয় পর্যায়ে জমির মালিকরা 16 কোটি 78 লাখ টাকা পাওয়ার কথা থাকলেও 1 টাকাও পায়নি তারা। 2290 জন জমির মালিক এখন দিশেহারা। জেলা প্রশাসক জানালেন, নামমাত্র বরাদ্দ আসায় তা বিতরণ সম্ভব হয়নি। নতুন করে ক্ষতির পরিমাণ যাচাই বাছাইয়ের কথা জানালেন তিনি। তো ওই 2 কোটি টাকা আসলে পর্যাপ্ত ছিল না, তার প্রেক্ষিতে আমরা ওই টাকাটা ফেরত পাঠাই এবং যে চাহিদা সেটা প্রেরণ করি যে ওই পরিমাণ টাকা যেন তারা প্রদান করে, কিন্তু আজ পর্যন্ত সেটার ফিডব্যাকটা আমরা পাইনি। ক্ষতিগ্রস্ত আসলে কীরকম আছে এবং তাদের কী ডিমান্ড আছে সেটা পুনরায় যাচাই করে আমরা পদক্ষেপ গ্রহণ করি। তবে টিআরএম চালু করায় সে সময় সামাজিক পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান সহ সকল সেক্টরের ব্যাপক উন্নয়ন ঘটেছে। প্রকল্প বাস্তবায়ন হলে 60 লাখ মানুষ জলাবদ্ধতার হাত থেকে বেঁচে যাবে। যদি টিআরএম চালু না হয় তাহলে কপোতাক্ষ নদ নাব্য হারাবে, আবারও জলাবদ্ধতায় ভোগান্তির শিকার হবে বলছেন স্থানীয় প্রতিনিধিরা। আমাদের সরকারের কাছে জোর দাবি যে আমাদের এই জমির মালিকদের তাদের হিস্সা অনুযায়ী তাদের যে টাকা প্রাপ্য টাকা এটি দেওয়া হোক এবং টিআরএম প্রকল্প চালু হোক, তাতে আমাদের কারো আপত্তি নাই, জমির মালিকদের কোনো আপত্তি নাই। ক্ষতিগ্রস্তরা বলছেন, নিজের জমি বিলিয়ে তারা আত্মত্যাগ করেছেন, সেই ত্যাগের ক্ষতিপূরণটা যেন ঘরে পৌঁছয়। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ফেরিঘাট, যেখানে পদ্মার পানি বৃদ্ধিতে দেখা দিয়েছে ঘাট সংকট। এছাড়া পরিবহন স্বল্পতা ও অতিরিক্ত ভাড়া সহ ছিনতাই কাণ্ডে ভোগান্তি সৃষ্টির শঙ্কা যাত্রীদের। তবে ঈদে স্বস্তির যাত্রা নিশ্চিতের কথা বলছে ঘাট সংশ্লিষ্টরা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। তবে ঈদযাত্রা ঘিরে পদ্মার পানি বৃদ্ধি, দূরপাল্লার পরিবহন সংকট আর বাড়তি ভাড়া ভোগান্তির আশঙ্কা তৈরি করেছে যাত্রীদের। অতিরিক্ত ভাড়ার পাশাপাশি ছিনতাই আর ইজিবাইক দখলে পন্টুনে যাত্রী দুর্ভোগ চরমে। ভোগান্তির ভিতরে ভাড়া যেরকম 10 টাকার ভাড়া রিক্সা 20 টাকা নেয়, যেরকম বাস ভাড়া বরিশালে 500 টাকা, ওরা 1000 টাকা এরকম নেয়। অনেক ছিনতাইকারী হয়, এই ব্যাগ নিয়ে দৌড় দেয়, যাত্রীদের ফোন নিয়ে দৌড় দেয়। অটোগুলো ভোগান্তি বলতে কি কন্ট্রোলার জ্যাম করে ফেলে, তাদের যাওয়া আসা অসুবিধা। এমন আছে অনেক লোক আছে পানিতেও পড়ে যায়। ফেরির সংখ্যা বাড়ানোর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবিও তাদের। পুলিশ অবশ্যই নিরাপত্তা দেবে সাধারণ মানুষের। ঈদের সময় এই 2টা ঘাট থাকলে তো ভোগান্তি তো মানুষের হবেই। বিআইডব্লিউটিসি জানায়, পানি বাড়লেও ঘাটে কোনো সমস্যা হবে না, ঈদযাত্রা হবে স্বাভাবিক ও সুষ্ঠু। যদি পানি বেশি বৃদ্ধি পায় তাহলে প্রয়োজন হলে আমরা 6 নম্বর ঘাটটিও ব্যবহার করতে পারবো, সেক্ষেত্রে ঘাটের সংখ্যা হবে 4। অতিরিক্ত যাত্রী সামাল দিতে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা, ঘাট জুড়ে থাকবে পুলিশের কঠোর নজরদারি। দৌলতদিয়া বাস টার্মিনালে যে যাত্রীগণ যারা আসবেন তারা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন, পবিত্র ঈদুল আজহা উপভোগ করতে পারেন, সেই বিষয়ে আমরা কঠোর নিরাপত্তার ভিতরে রাখবো। ঈদুল আজহা উপলক্ষে দৌলতদিয়া পাটুরিয়া রুটে চলবে 17টি ফেরি ও 20টি লঞ্চ। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট রেলপথের নরসিংদী রেল স্টেশনে আন্তনগর, মহানগর প্রভাতী, মহানগর গোধূলী এবং উপবন এক্সপ্রেস ডাউনের যাত্রাবিরতির উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে এই স্টেশনে যাত্রাবিরতি করা আন্তনগর ট্রেনের সংখ্যা দাঁড়িয়েছে 8টিতে। সকাল 9:30টায় নরসিংদী রেল স্টেশনে এসব ট্রেনের যাত্রাবিরতির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। উদ্বোধনকালে ট্রেনের পরিচালক ও লোকোমাস্টার সহ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানায় নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরাম। এ সময় যাত্রীদেরকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টি বিতরণ করা হয়।
জুলাই গণ অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার অবশ্যই হবে। ইতিমধ্যে বিচার শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সকালে চট্টগ্রামে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্মারক সংগ্রহ ও শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়েই তিনি কথা বলেন। 5ই আগস্ট জুলাই জাদুঘর উদ্বোধনের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি বলেন, 5ই আগস্ট শুধু বিজয়ের দিন না, বেদনারও দিন। যারা গণহত্যা চালিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা এখানে প্রধান বাধা। আমরা একটা সত্য বিচার চাই এবং সেই ন্যায় বিচারটা হলে আপনি দেখবেন যে অপরাধী তার প্রাপ্য শাস্তি পাবে। আজকে প্রসেসটা শুরু হয়েছে, কিছুটা সময় লাগবে, কিন্তু আমি নিশ্চিত প্রত্যেকটা মামলার বিচার হবে, প্রত্যেকটা অপরাধের বিচার হবে। ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে মোহাম্মদ হোসেন নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছে। আহত হয়েছে আরও 5 জন। সকালে উপজেলার নাকোবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে বিএনপির 2 গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহব্বত আলী, তার ভাই ইউনুস আলী, রেজাউল ইসলাম, রেফাজুল এবং মিকাইল হোসেন সহ 6 জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহব্বত হোসেনের মৃত্যু হয়। আরেকটি দলকে প্রতিষ্ঠিত করার জন্য দেশে হীন ষড়যন্ত্র চলছে। বারবার নির্বাচনকে বিলম্বিত করার আর সময় নেই, এমন অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ডিসেম্বরেই নির্বাচন দিয়ে যে দলই ক্ষমতায় আসুক সে দলের হাতে ক্ষমতা দিতে হবে। দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, করিডোর ও চট্টগ্রাম বন্দরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া অনির্বাচিত সরকারের কাজ নয়। যেগুলো এই সরকারের করণীয় নয়, এদেশের জনগণ তা কখনো গ্রহণ করবে না। জমে উঠেছে নেত্রকোনার ঐতিহ্যবাহী নৈহাটি পশুর হাট। এবার সিন্ডিকেট না থাকায় বিক্রির অঙ্ক শত কোটি টাকার। ভালো দাম পেয়ে খুশি খামারি ও ব্যবসায়ীরা, কিন্তু বিপরীত চিত্র জয়পুর হাটে। কাঙ্ক্ষিত দামে গরু বিক্রি না হওয়ায় লোকসানের আশঙ্কায় জেলার খামারিরা। গেল বছর এই সময় খামার থেকে গরু বিক্রি হলেও এবার খুব একটা সাড়া নেই ব্যবসায়ীদের। দাম কমের পাশাপাশি চাহিদা কম হওয়ায় গরু নিয়ে বিপাকে খামারিরা। নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম নৈহাটি। জেলা প্রশাসন বাজারটি খাস কালেকশনের অন্তর্ভুক্ত করলেও হাইকোর্টের আদেশ দেখিয়ে দীর্ঘদিন বাজার পরিচালনা কমিটির নামে একছত্র আধিপত্য বিস্তার করে রাখে একটি প্রভাবশালী সিন্ডিকেট। তবে এবার পরিস্থিতি ভিন্ন। সপ্তাহে সোমবার আশপাশের সহস্রাধিক গ্রামের পালিত পশু নিয়ে আসছেন বিক্রেতারা। আর কোরবানি উপলক্ষে জমজমাট এই হাট। বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ এখানে পাইকাররা আসে, এখানে বেচা হয়। বাজারে প্রতি সপ্তাহে কয়েক কোটি টাকার গরু বেচা কেনা হয়। উপজেলা প্রশাসন জানায়, সিন্ডিকেটের দখলমুক্ত হওয়ায় রাজস্ব আয়ও রেকর্ড করেছে এ বাজার। এই 14 এপ্রিল থেকে অদ্যাবধি পর্যন্ত এই 1 মাসে আমরা প্রায় 37 লক্ষ টাকা খাসাদায় করে সরকারি খাতে আমরা জমা দিয়েছি। আমরা চেষ্টা করতেছি যাতে নিরাপদে লোকজন যাতায়াত করতে পারে এবং তারা নির্বিঘ্নে বাজারঘাট করতে পারে, সেইভাবে চেষ্টা করতেছি এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করতেছি যে চুরি ডাকাতি না হয়। তবে বিপরীত চিত্র জয়পুর হাটে। কোরবানি ঈদকে সামনে রেখে জেলায় এবার 3,16,648টি কোরবানিযোগ্য পশু প্রতিপালন করেছেন জেলার খামারিরা। কিন্তু গোখাদ্যের দাম বেশি হওয়ায় প্রতিপালন খরচ বেড়েছে খামারিদের। সে তুলনায় এবার দাম পাচ্ছেন না গরুর। টোটাল আমাদের খরচ হয় 1,60,000 টাকা, কিন্তু আমরা যখন গরুটা বিক্রি করতে যাই তখন আমাদের দাম আসে 1.5 লাখ টাকার মতো বলে। এদিকে পশুর হাটগুলোতে এবার 13টি ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে পরিষেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। 17টা অস্থায়ী এবং 10টা স্থায়ী হাটবাজারের মাধ্যমে এই কুরবানি পশু ক্রয় বিক্রয় হবে। 13টা ভেটেরিনারি মেডিকেল টিম প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রত্যেকটা কুরবানি পশুর হাটে কুরবানি পশুর তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে। কোরবানির পশুর হাট হোক সুশৃঙ্খল, ক্রেতা বিক্রেতারা নির্বিঘ্নে বিচরণ করবেন সেখানে, আর সরকার পাবে রাজস্ব, এমন প্রত্যাশা সবার। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ উল আজহা উপলক্ষে রাজশাহীতে সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব ৫। নির্বিঘ্নে কোরবানির পশু কেনা বেচা নিশ্চিতে মহানগরীতে কোরবানির পশুর হাটে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি। জাল টাকা আদান প্রদান বন্ধে ব্যবস্থা রাখা হয়েছে শনাক্তকারী মেশিনের। আমরা আমাদের র্যাবের আইন শৃঙ্খলা সম্পর্কিত কার্যক্রম বৃদ্ধি করেছি, বিশেষ করে হাইওয়েতে যাতে ডাকাতি না হতে পারে এজন্য আমরা চেকপয়েন্ট এবং বিশেষ টহলের ব্যবস্থা রেখেছি। হাটগুলোতেও আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।
লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্র জনতার তোপের মুখে পণ্ড হয়ে গেছে রেলওয়ের উচ্ছেদ অভিযান। একাধিকবার চেষ্টা করেও স্থানীয়দের বাধায় দখলদারদের উচ্ছেদ করতে না পেরে ঘটনাস্থল থেকে চলে যায় উচ্ছেদে যাওয়া দল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সম্পত্তি কর্মকর্তা আরিফ হোসেনের নেতৃত্বে একটি দল বড়খাতা এলাকায় যায় উচ্ছেদ অভিযানে। এই সময় বাসস্ট্যান্ড এলাকায় স্থাপনা উচ্ছেদ শুরু করতে বাধা দেন ব্যবসায়ী দোকানদাররা। পরে সেখানে ছাত্র জনতা বিক্ষোভ করে সড়ক অবরোধ করে। এক পর্যায়ে ওই কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে বাসস্ট্যান্ড এলাকার দখলদারদের কাগজপত্র হালনাগাদ করার 15 দিনের সময় দেওয়ার কথা জানানো হলে শান্ত হয় স্থানীয়রা। এরপর সেখান থেকে চলে যায় উচ্ছেদে যাওয়া দলটি। আইসিইউ সরঞ্জাম কেনায় অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে মাদারীপুর 250 শয্যা হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে সংস্থাটির মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে 5 সদস্যের একটি টিম এই অভিযান চালায়। এ সময় সিটি স্ক্যান মেশিন বন্ধ, হাসপাতালের রোগীদের নিম্নমানের খাবার সরবরাহ ও ভাউচার না দিয়ে লাখ লাখ টাকার বিল তুলে নেওয়ার বিষয় খতিয়ে দেখা হয়। সেবা নিতে যাওয়া রোগীদের সাথেও কথা বলেন দুদক কর্মকর্তারা। প্রাথমিকভাবে বিভিন্ন অনিয়মের সত্যতাও পাওয়া গেছে। নথিপত্র যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দুদক। হবিগঞ্জ লাখাই নাসিরনগর সরাইল আঞ্চলিক মহাসড়ক প্রকল্প থেকে হবিগঞ্জ জেলার অংশ বাদ দেওয়ায় হবিগঞ্জবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এই সিদ্ধান্ত বাতিল করা না হলে ঢাকা সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়। দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বলা হয়, সড়কটি উন্নয়নকল্পে নাসিরনগর থেকে সরাইল পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু হবিগঞ্জ অংশ প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। প্রকল্প থেকে হবিগঞ্জ অংশ বাদ না দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়। পাওনা টাকা আদায়ের জন্য ঢাকা থেকে অপহরণ করে ময়মনসিংহে নিয়ে যাওয়ার সময় কামরুল হাসান নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব। এই সময় গ্রেপ্তার করা হয় অপহরণকারী দলের 7 সদস্যকে। সকালে সংবাদ সম্মেলনে র্যাব 14 এর অধিনায়ক নয়মুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযানে নামে র্যাব। 11টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় অপহরণকারীদের। অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তারদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে। ভোলায় যৌথ অভিযানে জব্দ করা 5 কোটি টাকা মূল্যের প্রায় 1 লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সকালে ভোলা খেয়াঘাট সড়ক এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এসব মাদক ধ্বংস করা হয়। সংবাদ সম্মেলনে কোস্টগার্ড জানায়, গেল 26 ফেব্রুয়ারি কুয়াকাটা সমুদ্র সৈকতের ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হয়। এ সময় সমুদ্র পথে পাচারের সময় সন্দেহজনক কয়েকটি ফিশিং ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় 1 লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক করা হয় 16 জনকে। পরে জব্দ করা এসব ইয়াবা ধ্বংস করার নির্দেশ দেয় পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আজ থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাসের জন্য সুন্দরবনে মাছ ধরা ও পর্যটন নিষিদ্ধ করেছে বন বিভাগ। জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এই সময় সুন্দরবনে ইকো ট্যুরিজম, মাছ ও কাঁকড়া শিকার এবং মধু আহরণ সহ সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। সুন্দরবনের নদী খালে মাছ এবং বনের প্রাণীদের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এই 3 মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ ধরা বন্ধের পাশাপাশি পর্যটক প্রবেশও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এতে সবচেয়ে বিপাকে পড়েন সুন্দরবন ঘেঁষা অঞ্চলের হাজারো জেলে, মাছি ও বনজীবী পরিবার। এ সময় জীবিকা বন্ধ থাকলেও সরকারি সহায়তা চাহিদার তুলনায় অনেক কম পান তারা। অপরদিকে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া পর্যটনের সাথে জড়িত 5,000 পরিবার অর্থ সংকটে পড়বে। সেই সাথে সরকারেরও রাজস্ব আয় কমবে। কেউ নিষেধাজ্ঞা ভাঙলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। 3 মাসের জন্য সরকার নিষিদ্ধ করছে। আমাদের পরিবার নিয়ে খুব চলার জন্য কষ্ট। 3 মাসের জন্য বন্ধ আসে, সেই সময় আমরা চলতে খুব কষ্ট হয়, জোন খাটিয়ে চলতে হয়, কিন্তু মাসের পরে আমরা নির্ভর করি। সুন্দরবনে এই 3 মাস বন্ধ, জুন জুলাই আগস্ট, কারণ এই যে 3 মাস, এই 3 মাস প্রজনন মৌসুম, মাছ এবং অন্যান্য বন্যপ্রাণী প্রজনন হয়। এই প্রজনন মৌসুমে যদি আপনার কোনো ট্রলার বা পর্যটক ঢোকে, তখন তাদের প্রজনন ডিস্টার্ব হয়। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো।
ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।